আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি ওরিয়েন্টেড যে এক ঝলকে সিরিজ আমরা শুরু করেছি তার আজকে প্র্যাকটিস সেট 7। এর আগে আমরা আরও 6টি প্র্যাকটিস সেট আলোচনা করে রেখেছি। তোমরা যারা নিজেকে পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবিপি এবং কেপির একজন সদস্য হিসেবে দেখতে চাইছো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রতিটি প্রশ্ন দেখে নাও, কারণ প্রশ্ন কিন্তু এই ধরনেরই হবে। প্রশ্ন: কোন মোগল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিল? অপশন এ অরঙ্গজেব, অপশন বি আকবর, অপশন সি বাবর অ্যান্ড ডি জাহাঙ্গীর। ডাব্লিউবিপি এবং কেপির ক্ষেত্রে সুলতানি আমল এবং মোগল সাম্রাজ্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জিন্দাপির যিনি পরিচিত ছিলেন তিনি হল অপশন এ অরঙ্গজেব। ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত ছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন: নৌ বিদ্রোহ কত সালে হয়? অপশন এ 1945, অপশন বি 1946, সি 1947 অ্যান্ড ডি 1948। নৌ বিদ্রোহটা খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতার ঠিক প্রাক্কালে নৌ বিদ্রোহ তৈরি হয় এবং এই নৌ বিদ্রোহ হয়েছিল মূলত তলোয়ার নামক একটি জাহাজে, এবং এই নৌ বিদ্রোহ শুরু হয় মুম্বাই যে প্রেসিডেন্সি ছিল তৎকালীন সময় সেই মুম্বাইয়ে হয়, এবং এটা হয়েছিল 1946 সালের 18ই ফেব্রুয়ারি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর প্রশ্ন: ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? এ আবুল কালাম আজাদ, বি অরবিন্দ ঘোষ, সি দাদাভাই নওরোজি অ্যান্ড ডি জওহরলাল নেহরু। এই ধরনের বুক, ম্যাগাজিন এখান থেকে প্রশ্ন আসবে। আমরা যদি জওহরলাল নেহরুর ক্ষেত্রে দেখি, জওহরলাল নেহরুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটি বই হলো ডিসকভারি অফ ইন্ডিয়া। জওহরলালের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বই। দাদাভাই নওরোজির ক্ষেত্রে আমরা জানি যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে ইকোনমিক থিওরি লেখা ছিল। অরবিন্দ কেসের বিভিন্ন বই ছিল, আমাদের ভবানী মন্দির, লাইফ ডিভাইন, এই সমস্ত বইগুলো ছিল। তোমরা প্রত্যেককে শুনে নেবে, কারণ আমার স্ক্রিন ছোটো ফলে আমি লিখতে পারছি না। মোটামুটি যদি শোনো তাহলে এখান থেকেই কাজ হবে। এবং আবুল কালাম আজাদের একটা ইম্পর্টেন্ট বই হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 4 নম্বর প্রশ্ন: মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন কোনটি? এই জায়গাটা মনে রাখবে, গণ আন্দোলন, অর্থাৎ প্রথম আন্দোলন নয়, গণ আন্দোলন। এ চম্পারণ সত্যাগ্রহ, বি অসহযোগ আন্দোলন, সি আহমেদাবাদ নীল ধর্মঘট অ্যান্ড ডি খেদা সত্যাগ্রহ। এখানে গণ আন্দোলন মানে হচ্ছে মাস মুভমেন্ট, অর্থাৎ প্রচুর লোকের সমাগম হয়েছিল, প্রচুর মানুষ জেনেছিল গান্ধীজিকে। সেটা প্রথম কোনটা? আমরা যদি দেখি চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে গান্ধীজির প্রথম আন্দোলন ভারতবর্ষে ফিরে আসার পর 1915 সালে যখন ফিরে এলেন। তারপরে রাজকুমার শুক্লার অনুরোধে তিনি সেই সময় রাজেন্দ্র প্রসাদ, জেবি কৃপালিনী এদেরকে নিয়ে কিন্তু ওই বিহারে চম্পারণে গিয়েছিলেন, এবং এই চম্পারণ সত্যাগ্রহ যেটা নীল চাষিদের এগেনস্টে যে অত্যাচার তার বিরুদ্ধে তিনি গিয়েছিলেন নীল চাষিদের হয়ে, সেটা যে চম্পারণ সত্যাগ্রহ। আর তারপরেই এলো আহমেদাবাদ মিল স্ট্রাইক এবং খেদা সত্যাগ্রহ। এগুলো কিন্তু গণ আন্দোলন নয়, আন্দোলন। প্রথম গণ আন্দোলন হচ্ছে অপশন বি অসহযোগ আন্দোলন, যেটা 1921 সালে হলো, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। এইখানেই কিন্তু প্রচুর মানুষের সঙ্গে গান্ধীজির পরিচয় এবং একটা গণ আন্দোলনে প্রথম যোগ দিলেন গান্ধীজি। 5 নম্বর প্রশ্ন: কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অপশন এ হোসেন শাহ, অপশন বি জয়নাল আবেদিন, অপশন সি ফিরোজ শাহ তুগলক অ্যান্ড ডি মোহাম্মদ ওয়াদি উল্লাহ। এই ধরনের আকবর যেটা, দুটো প্রশ্ন থাকে, একটা হচ্ছে কাশ্মীরের আকবর আর একটা হচ্ছে সুলতানি যুগের আকবর। যে সুলতানি যে পিরিয়ডটা ছিল সেই সময় যে আকবর কাকে বলা হয়? সুলতানি যুগে যদি বলে যে সুলতানি যুগের আকবরকে, তখন হবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। ঠিক একই রকমভাবে কাশ্মীরের আকবর হচ্ছেন জয়নাল আবেদিন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, একটা ওয়াটারফলস, শিব সমুদ্রম যে ওয়াটারফলস রয়েছে জলপ্রপাত, সেটা কোন নদীর উপর অবস্থিত? অপশন এ সুবর্ণরেখা, অপশন বি মহানদী, অপশন বি গোদাবরী অ্যান্ড ডি কাবেরী। ইম্পর্টেন্ট যে সুবর্ণরেখা রয়েছে সেখানকার একটা ইম্পর্টেন্ট ওয়াটারফল হচ্ছে হুড্রু জলপ্রপাত। এই হুড্রু হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত, এটা এখান থেকে প্রশ্ন আসে। আর শিব সমুদ্রম জলপ্রপাত হচ্ছে কাবেরী নদীর ওপর অবস্থিত, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 7 নম্বর প্রশ্ন, চা উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? অর্থাৎ টি প্রোডাকশনের দিক থেকে ভারতের স্থান কত? অপশন এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয় অ্যান্ড ডি চতুর্থ। উত্তরটা বলার আগে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু চেষ্টা করবে, এবং কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা যদি দেখি চা প্রোডাকশনের দিক থেকে ভারত হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং এই দিক থেকে ফার্স্ট পজিশন হোল্ড করছে চায়না। অর্থাৎ যদি বলা হয় যে প্রথম হচ্ছে চায়না এবং দ্বিতীয় চা উৎপাদনে ভারত, অর্থাৎ অপশন বি দ্বিতীয় ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? অপশন এ গঙ্গোত্রী হিমবাহ, অপশন বি জেমু হিমবাহ অ্যান্ড ডি চুম্বি উপত্যকা বা চুম্বি ভ্যালি, এবং ডি অপশনটা লেখা হয়নি, যাই হোক নান অফ দ্য অ্যাবভ লিখে নিতে পারো। আমরা যদি অপশনগুলো দেখি তাহলে দেখব গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে, আমরা জানি এটা গঙ্গার উৎপত্তিস্থল, যেটা লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া।
আর একই রকমভাবে যদি সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে গোদাবরী বা দ্বিতীয় হচ্ছে গোদাবরী, যা জেমু ভূমিবাহ আমরা জানি এটা হচ্ছে তিস্তা নদীর উৎপত্তিস্থল জেমু ভূমিবাহ থেকে। আর চুম্বি ভ্যালি যেটা, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। এই চুম্বি ভ্যালি থেকে উৎপত্তি লাভ করেছে তোরসা। এখান থেকেও প্রশ্ন আসে যে তোরসা নদীর উৎপত্তিস্থল কোথায়, তখন হবে চুম্বি ভ্যালি বা চুম্বি উপত্যকা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 9 নম্বর প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ গুরু শিখর, অপশন বি মাউন্ট আবু, সি পরেশনাথ অ্যান্ড ডি ধূপগড়। এই উত্তরটা বলার আগে যেটা রিকোয়েস্ট করে নেব, যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য। আমরা যদি দেখি যে এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমেই যেটা আছে পরেশনাথ, অপশন সি। পরেশনাথ হচ্ছে একটা ইম্পর্টেন্ট পাহাড়, যেখানে মূলত বিভিন্ন জৈন ধর্মের বিভিন্ন যে টেম্পল রয়েছে, জৈনিজম তাদের টেম্পল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় স্থান এই পাহাড়ের উপরে। আর সাতপুরা যে পর্বত রয়েছে তার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে ধূপগড়। নেক্সট যেটা আসছে গুরু শিখর। গুরু শিখর এবং মাউন্ট আবু এটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অ্যাকচুয়ালি আরাবল্লী পর্বতের সবচেয়ে যেটা বড় পর্বত হচ্ছে মাউন্ট আবু। এই মাউন্ট আবুর একটা উচ্চতম জায়গা হচ্ছে গুরু শিখর, অর্থাৎ আরাবল্লী পর্বত, তার উপরে মাউন্ট আবু এবং এর উপরে আছে গুরু শিখর। অর্থাৎ এই গুরু শিখর এবং মাউন্ট আবু, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে অনেকে বুঝতে পারো না, কোনো কোনো জায়গায় গুরু শিখর থাকে না, মাউন্ট আবু থাকে, তখন কিন্তু মাউন্ট আবুই উত্তর নিতে হবে আরাবল্লী পর্বতের ক্ষেত্রে। আর সাতপুরা পর্বতের ক্ষেত্রে হচ্ছে অপশন ডি ধূপগড় ইজ দ্য রাইট আনসার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দেহধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ফুটবল, বি বাস্কেটবল, সি হকি অ্যান্ড ডি ক্রিকেট। দেহধর ট্রফিটা হচ্ছে ওল্ডেস্ট ক্রিকেট টুর্নামেন্ট। মূলত ইন্ডিয়ার যেটা লিস্ট এ ক্রিকেট টিম আছে, সেই লিস্ট এ ক্রিকেট যেটা, সেইখানে এই খেলাটা হয়। মূলত ইন্ডিয়ান এ টিম, ইন্ডিয়ান বি টিম, ইন্ডিয়ান সি টিম, এইভাবে খেলা হয়। এই দেহধর ট্রফিটা হচ্ছে ওল্ডেস্ট ট্রফি এবং ক্রিকেটের রেসপেক্টে, যেমন আমরা দেখেছি আগা খান ট্রফি হকির রেসপেক্টে, যদি হকির যদি বলা হয় পুরনো, সেটা হচ্ছে আগা খান ট্রফি। এখান থেকে প্রশ্ন আসে যে আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, তখন হবে হকি। আর এই লিস্ট এ ক্রিকেটের ক্ষেত্রে যে ট্রফিটা দেওয়া হয় সেটা দেওধর ট্রফি। মূলত বি দেওধর বলে একজন ছিলেন অনেক আগে, যাকে যেমন দাদা সাহেব ফালকে যে পুরস্কারটা দেওয়া হয় দাদা সাহেব ফালকের নাম অনুসারে, তেমনি দেওধর ট্রফি ওনার নামে দেওয়া হয়। উনি একজন একদম প্রথম দিককার ক্রিকেটার। তাহলে আমরা বুঝতে রাইট আনসার অপশন ডি ক্রিকেট। দেওধর ট্রফি দেওয়া হয় ক্রিকেট খেলার সঙ্গে, এবং এটা অবশ্যই লিস্ট এ ক্রিকেট যে খেলাটা হয় তাদের, অর্থাৎ ইন্ডিয়ান এ টিম, বি টিম এবং সি টিম। রিসেন্ট যেটা দেওধর ট্রফি হয়ে গেছে সেখানে কিন্তু ইন্ডিয়ান এ টিম যেটা, তারা জয়লাভ করেছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটা অংশ যুক্ত রয়েছে? আমরা জানি যে পশ্চিমবঙ্গ যখন স্টেট তৈরি হলো 1950 সালে, পরবর্তী ক্ষেত্রে সেই সময় কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশ বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছিল, জেলার সঙ্গে যুক্ত হচ্ছিল। সেই জায়গায় পূর্ণিয়া জেলা এবং মানভূম জেলা, এই সমস্ত জেলার কিছু অংশ পুরুলিয়া জেলার সঙ্গে যুক্ত করা হয়। এটা হচ্ছে পুরুলিয়া, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঝাড়গ্রাম, মেদিনীপুর বা বাঁকুড়া হবে না। আর এই মানভূম জেলাটা বর্তমানে, আগে ছিল বিহারে, বর্তমানে যেহেতু ভাগ হয়ে গেছে এটা এখন হবে ঝাড়খণ্ড। নেক্সট 12 নম্বর প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেন কিসের জন্য? অপশন এ রাওলাট আইন, অপশন বি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অপশন সি চৌরি চৌরা ঘটনা অ্যান্ড ডি প্রথম বিশ্বযুদ্ধ। এই অসহযোগ আন্দোলন যেটা শুরু হলো তার কিন্তু অনেকটা কারণ হচ্ছে রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। প্রথমে যেটা এলো 1919 সালে রাওলাট অ্যাক্ট। এই রাওলাট অ্যাক্টটা অ্যাকচুয়ালি 1915 সালের যে ডিফেন্স অ্যাক্ট ছিল তারই একটা এক্সটেনশন পার্ট। এবং এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদ করতে গিয়েই কিন্তু ঘটে গেল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা 1919 সালের 13ই এপ্রিল হয়েছিল। 13ই এপ্রিল এই ঘটনাটা ঘটে। এবং পরবর্তী ক্ষেত্রে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং সেখানে আমরা জানি যে খিলাফত আন্দোলন তারাও যুক্ত হয়। পরবর্তী ক্ষেত্রে পুনরায় ঝামেলা শুরু হয়। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় ঘটছে, আলাদা ব্যাপার। মূলত অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাওয়ার পর উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় একটা পুলিশ থানাতে একটা ঘটনা ঘটে, যেটাকে চৌরি চৌরা নামের জায়গা, এবং সেই ঘটনাটার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। এবং এই জন্য কিন্তু অনেক তৎকালীন সময়ে বড় বড় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তারা কিন্তু গান্ধীজিকে দোষারোপ করেছিলেন যে এটা কিন্তু একটা আন্দোলনটা চরম জায়গায় চলে গিয়েছিল। সেই সময় গান্ধীজি প্রত্যাহার করে নিলেন। সেটা হচ্ছে চৌরি চৌরার ঘটনা, যেটা ঘটেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার। নেক্সট 13 নম্বর, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? 1829, বি 1856, সি 1835 অ্যান্ড ডি 1840। বিধবা বিবাহ আইন এবং সতী প্রথা রোধ যেটা, সেই দুটো থেকে প্রশ্ন একটা আসতেই পারে। বিধবা বিবাহ আইন হচ্ছে 1856। এ সময় ভাইসরয় যিনি ছিলেন সেটা হচ্ছেন ডালহৌসি। আর বিধবা বিবাহ আইনটা যখন চালু হলো তখন কিন্তু মনে রাখতে হবে ক্যানিং। প্রশ্ন আসে যে বিধবা বিবাহ আইন কার সালে পাস হয়, কোন সময়ে, তখন হবে লর্ড ডালহৌসি।
কার সময় চালু হয় তখন হবে ক্যানিং। এইখানে কি আন্দোলন করেছিলেন কোন সমাজ সংস্কারক? তখন হবে বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এর জন্য লড়াই করেছিলেন এবং তারই প্রচেষ্টায় ডালহৌসি সাহেবের সহযোগিতা এটা হয়। আর 1829 সালে হয় সতীদাহ প্রথা রদ, এবং তখন যিনি করেছিলেন সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, তার চেষ্টায়। এবং যিনি সেই সময় গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম বেন্টিং। এখান থেকে প্রশ্ন আসে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1856। 14 নম্বর প্রশ্ন, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলতে কি বোঝায়? অপশন এ প্রিন্টার, অপশন বি সিপিইউ, অপশন সি হার্ড ডিস্ক অ্যান্ড ডি মনিটর। এই ধরনের কম্পিউটারের সহজ প্রশ্ন আসবে। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা ভিডিইউ, এই কথাটা খুব শোনা যায় কম্পিউটারের ক্ষেত্রে। এই ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি মনিটর, যেখানে কিছু দেখা যায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর প্রশ্ন, হুইয়ের সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জেনেভা, দ্য হেগ, ওয়াশিংটন ডিসি, ডি লন্ডন। যখনই একটা ট্রিক্স আছে, যখনই কোনো জায়গায় শেষে ও থাকে, অর্গানাইজেশন থাকে, ডব্লিউটিও, ডব্লিউএইচও এই ধরনের কিছু থাকবে, তখনই উত্তর হয়ে যাবে জেনেভা, সুইজারল্যান্ডের যেটা শহর জেনেভা। আর দ্য হেগ হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোর্ট রয়েছে, বিচারালয়, তার সদর দপ্তর। ওয়াশিংটন ডিসি যখন থাকবে তখন হচ্ছে যে কোনো ধরনের মনিটারি বিষয়, অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত, সেটা ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, আইএমএফ হতে পারে, এইগুলোর ক্ষেত্রে ওয়াশিংটন। আর লন্ডনের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ল্ড ফার্মার্স অর্গানাইজেশন এবং কমনওয়েলথ, এদের ক্ষেত্রে মেন যে হেডকোয়ার্টার রয়েছে লন্ডন। অর্থাৎ আজকে রাইট আনসার হবে অপশন এ, জেনেভা। যাই হোক, পুনরায় আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম, খুব দ্রুত আলোচনা করলাম কারণ যেহেতু এক ঝলকে সিরিজ। তোমরা 15টির মধ্যে কতই পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে নিও। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।